বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফৌজদারিতে মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা আমলযোগ্য মামলার ক্ষেত্রে পুলিশ কীভাবে তদন্ত করতে পারে সেই সম্পর্কে আমরা জানব। অর্থাৎ আমরা জানি কোনো ব্যক্তি অর্থাৎ যিনি অভিযোগ দায়ের করে সেই অভিযোগকারী ব্যক্তি কোনো পুলিশ কর্মকর্তাকে বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গিয়ে যদি কোনো অভিযোগ দায়ের করে, তখন যদি সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ যখন আমলে নেয় অভিযোগটা, সেক্ষেত্রে সেই আমলযোগ্য অপরাধটা সে তদন্ত করবে। এবং এই যে তদন্ত করতে পারে যে বলা হয়েছে, সে কয়টি উপায়ে বা কোন পদ্ধতিতে তদন্ত করতে পারে সেই সম্পর্কে আমরা ডিটেলস জানবো। তাহলে আমরা দেখতে পাই যে সিআরপিসিতে তদন্ত রয়েছে 156, 157 এবং 167 এবং 61 ধারা। তাহলে আমরা প্রথমত কনসেপ্টটা ক্লিয়ার করে নিচ্ছি যে ধারা রয়েছে যে 4টি তদন্ত, অর্থাৎ পুলিশের কাছে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশের কাছে গিয়ে যখন কোনো অভিযোগ দায়ের করা হয় বা এফআইআর অর্থাৎ এজাহার যেটা বলা যায়, সেক্ষেত্রে যখন পুলিশ সেটা আমরা নিয়ে নেয়, সেক্ষেত্রে সে যে তদন্ত করতে পারে এই ধারাগুলোর ক্ষেত্রে। অর্থাৎ আমি আবার রিপিট করছি যে ধারাগুলো হচ্ছে 156, 157 এবং 167 এবং 61। তাহলে আমরা শুরুতেই মূল আলোচনা চলে যাই যে পুলিশ কিভাবে মামলাটা আমলে নিতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি বা অভিযোগকারী তিনি যদি তার নিকটস্থ থানায় গিয়ে কোনো পুলিশ অফিসারকে বা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কোনো অভিযোগ দায়ের করে, সেক্ষেত্রে সেটা পুলিশ আমলে নিতে পারে। এই সম্পর্কে বলা রয়েছে 154-তে। এখন এই যে আমল নিল, এটাকে কি বলা হয়? প্রথমত এটাকে বলা হয় এফআইআর। এটাকে আমরা যে এফআইআর এটা যে হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটাকে যদি আমরা পূর্ণরূপ হিসেবে বলি তাহলে হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এবং এটাকে আরেকটু নাম বলা যেতে পারে, সেটা হচ্ছে পুলিশি মামলা বলতে পারি আমরা, ঠিক আছে, বা জিআর কেসও বলতে পারি। হ্যাঁ, এজাহারও বলা যায়। তারপর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন হিসেবে আমরা বলতে পারি, বা পুলিশি মামলা বলতে পারি, বা জিআরও বলতে পারি, অর্থাৎ জিআর কেসও বলা যায়। এখন এই যে আমলযোগ্যটা, অর্থাৎ আমলে নেওয়ার ক্ষেত্রে পুলিশ যে 154-তে মামলাটা গ্রহণ করলো, সেক্ষেত্রে সে কী করতে পারবে? তদন্ত করতে পারবে। যেহেতু আমরা 154-তে দেখলাম যে ঘটনাটা আমলযোগ্য, সেজন্য সে নিয়েছে। সেক্ষেত্রে 156-তে আমরা চলে যাব যে ম্যাজিস্ট্রেটের অনুমতি সেক্ষেত্রে প্রয়োজন হবে না। যেহেতু সে আমলে নিতে পারবে বিষয়টা, সেজন্য কি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া সে তদন্ত করতে পারবে। এখন এই যে 156-তে সে তদন্ত করলো ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া, তারপর এখন এই তদন্তর পর যদি তার সন্দেহ হয়, সেক্ষেত্রে সে পুনরায় আবার তদন্ত করতে পারবে। সেক্ষেত্রে হচ্ছে সে সজমিনে গিয়ে, অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটেছে সে উক্ত স্থানে সে নিজে সশরীরে গিয়ে, অর্থাৎ সশরীরে গিয়ে আর কি উপস্থিত হয়ে, হ্যাঁ, ফিজিক্যালি সে এখানে গিয়ে সে মামলাটা তদন্ত করতে পারবে। এখন এই যে সরাসরি গিয়ে বা সরজমিনে মাঠে গিয়ে সে যে মামলাটা তদন্ত করতে পারে, এই সম্পর্কে বলা আছে 157-তে। অর্থাৎ 157-তে যে যিনি হচ্ছে মামলাটা দায়ের করলো বা যিনি সংবাদ দিল বা অভিযোগ যিনি দায়ের করলো, তিনি যদি মামলার সাথে সম্পৃক্ত যে মূল তথ্য যেটা রয়েছে বা মূল কথা যাবে বিবরণ যেটা রয়েছে, সেটা যদি সে দিতে অক্ষম হয় বা দিতে না পারে, হ্যাঁ, মূল তথ্য বা ঘটনা যেটাকে আমরা হিস্ট্রি বলি বা বিবরণী বলি বা তথ্য বলি, হ্যাঁ, এইটা যদি সে দিতে না পারে, সেখানে যদি দেওয়া না হয় বা বলতে না পারে, এই ক্ষেত্রে যদি বা এটা ছাড়াও যদি বলা হয় যে যে তথ্য দিয়েছে সেটার সাথে পুলিশ সন্দেহ করছে, সেক্ষেত্রে সে কী করবে? এই সন্দেহ হলেই সে কী করবে? সরজমিনে গিয়ে তদন্ত করতে পারবে। এই সম্পর্কে বলা রয়েছে 166-তে। এখন আমরা চলে যাব যে আমরা আরও দুইটি যে ধারা বলেছিলাম যে সিআরপিসিতে 61 ধারা একটা তদন্ত রয়েছে আর হচ্ছে 166-তে। তাহলে আমরা জানবো যে 61 ধারাতে কী বলেছে, অর্থাৎ সিআরপিসি বা ফৌজদারিতে বলা আছে, যদি কোনো অভিযোগকারীকে বা আসামিকে 24 ঘন্টার মধ্যে যদি ধরার পর তদন্ত না করতে পারে, সেক্ষেত্রে করণীয় কী? এটা হচ্ছে 166-তে বলা বা 166-তে বা পাশাপাশি এটা 61-তে বলা রয়েছে, যদি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তি, অর্থাৎ যাকে গ্রেপ্তার করেছে বা আসামির বিষয়ে যদি তদন্ত করতে না পারে, সেক্ষেত্রে হচ্ছে নিকটস্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি রয়েছে তার কাছে কী করতে হবে? তাকে প্রেরণ করতে হবে। এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যে প্রেরণ করবে, সেটা বলা রয়েছে 166-1 বলা। এখন আমরা চলে যাব যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তো প্রেরণ করলো, এখন যদি আসামিকে 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে না পারে, সেক্ষেত্রে একজন আসামিকে বা অভিযোগকারীকে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কখনোই 15 দিনের বেশি পুলিশ হেফাজতে রাখা যাবে না।
যদি রাখা হয় সেক্ষেত্রে করণীয় কী? যদি একজন আসামিকে বা অভিযোগকারী ব্যক্তিকে 15 দিনের বেশি একজন পুলিশের কাছে রাখতে হয়, সেক্ষেত্রে অবশ্যই বিচারিক যে রয়েছে, বিচারিক ধারাবাহিকতা সেখানে ব্যক্তিগত যে ইলেকট্রনিক বিষয় রয়েছে তার মাধ্যমে ওই অভিযোগকারীকে বা আসামিকে হাজিরা দিতে হবে। এটা বলা রয়েছে 166 2 বলা। এখন আমরা চলে যাব যে এই যে আসামিকে যে ধরলো, সেক্ষেত্রে তাকে যদি রিমান্ডের বিষয় হয় কিংবা আমরা চলে আসি যে রিমান্ডের বিষয় যাই বা তাকে যদি ছাড়ার বিষয় হয় বা তার বিষয়ে কোনো তথ্য হয়, তাহলে আমরা বলেছি ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি রয়েছে, ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি অধিক ক্ষমতা সম্পন্ন না হয়, অর্থাৎ বিশেষ ক্ষমতা সম্পন্ন, অধিক বলতে আমরা বিশেষটা বুঝিয়েছি, হ্যাঁ? ৩য় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট যদি বিশেষ ক্ষমতা সম্পন্ন না হয়, সেক্ষেত্রে ২য় শ্রেণীর যিনি ম্যাজিস্ট্রেট রয়েছে তিনি কী করতে পারবে না? তিনি তাকে রিমান্ড দিতে পারবে না। ঠিক আছে? এছাড়া হচ্ছে যে এই যে পুলিশ যে তদন্ত দায়িত্ব পেল বা পুলিশকে তদন্ত করতে দেওয়া হলো বা থানার ভারপ্রাপ্ত যে দায়িত্ব পেল তদন্তের জন্য, তাকে ম্যাজিস্ট্রেট যদি অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে 120 দিনের মধ্যে সে তদন্তটা কমপ্লিট করবে। সে সময় পাবে হচ্ছে 120 দিন। এখন এই যে 120 দিনের মধ্যে যদি সে তদন্ত শেষ করতে না পারে, তাহলে ম্যাজিস্ট্রেট কী করবে? ম্যাজিস্ট্রেটের কাছে তিনি যে তথ্যটা প্রেরণ করলো, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কী করবে? যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর অধিক যদি কোনো দ্বন্দ্ব হয়, এই 3টা দ্বন্দ্ব ছাড়া সে আসামিকে কী করতে পারবে? জামিন দিতে পারবে। আমি আবার বলছি, আমি আবার বলছি যে যদি 24 ঘন্টার মধ্যে তদন্ত করতে না পারে বা রিপোর্ট দিতে না পারে, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড, আসামি মৃত্যুদণ্ড হতে পারে এমন কোনো বিচার যদি হয় বা যাবজ্জীবন কারাদণ্ড হয় বা 10 বছর অধিক যদি কোনো দ্বন্দ্ব হতে পারে, এই 3টা ব্যতীত ছাড়া ম্যাজিস্ট্রেট তাকে কী করতে পারবে? জামিন দিতে পারবে। এখন এই 120 দিনের মধ্যে যদি না করলো, অর্থাৎ তাকে যে আদেশ দিল 120 দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট, সেক্ষেত্রেও যদি তদন্ত করতে না পারে, সেক্ষেত্রে কী বলেছে যে দায়রা আদালত সকল ধরনের, এগুলো ছাড়া দায়রা আদালত সকল ধরনের বিচারের ক্ষেত্রে কী করতে পারবে? আসামিকে জামিন দিতে পারবে। আমি আবার বলছি যে দায়রা আদালত সকল ধরনের অপরাধের ক্ষেত্রে আসামিকে জামিন দিতে পারবে। যদি ম্যাজিস্ট্রেট জামিন না দেয়, সেক্ষেত্রে করণীয় কী? যদি ম্যাজিস্ট্রেট জামিন না দেয়, সেক্ষেত্রে অবশ্যই ম্যাজিস্ট্রেট দায়রা আদালতে কারণটা লিপিবদ্ধ করবেন, হ্যাঁ? যে কেন তাকে জামিন দিচ্ছে না। এটা হচ্ছে আদালতে একটা বিবেচনামূলক ক্ষমতা। হ্যাঁ, সে বিবেচনা করে দেখবে যে সে তাকে জামিন দিতে পারবে কি পারবে না। এই হচ্ছে তদন্তের বিষয়, অর্থাৎ সিআরপিসিতে একজন পুলিশ যে আসামিকে বা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বা অভিযোগকারী ব্যক্তিকে যখন ফার্স্ট আমরা যেটা বললাম যে 154 আমলযোগ্য মামলার ক্ষেত্রে পরে পেয়েছি আমরা 156, 157, আর গ্রেপ্তার করার পর যখন ম্যাজিস্ট্রেট তাকে যখন দেয়, সেক্ষেত্রে তদন্ত হচ্ছে 166 আর হচ্ছে যে 161 যে বলা রয়েছে। এই হলো তদন্ত বিষয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।